নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজনৈতিক নেতারা অনেক সময় সত্য কথাটা জানলেও মুখে বলতে চান না, আর তারা যেটা বিশ্বাস করেন বা যেটা মনে করেন সেই রকমই কথা বলেন, বা কোনো নেতা কোনো নেতার সম্পর্কে ভালো জিনিসটা জানেন এবং কোন একটা ঘটনার প্রেক্ষিতে সেটা খুবই সত্য, তার ভূমিকা এটা জানলেও তাকে সেটা বলা যায় না, তার রাজনীতির স্বার্থে তিনি বলতে চান না, তবে কোনো কোনো সময় তারা বলে ফেলেন। এটা দেখা গিয়েছে যে কোনো সময় রাগ হয়েছে কারোর উপরে, সেই কারণে একটা সত্য কথা বলে ফেলেছেন একজনকে জব্দ করার জন্য বা একজনকে বিপদে ফেলার জন্য। এরকম মাঝে মধ্যে হয়। ভিন্ন দলের কাউকে প্রশংসা করে ফেলা যাতে নিজের দলের লোককে একটু ঠেস মারা যায়, এসব কারণে হয়ে থাকতে পারে, এরকম হয়ও। তো সেরকম একটি কাণ্ড ঘটিয়েছেন দিলীপ ঘোষ। সম্প্রতি একটি টিভি চ্যানেল, মানে আমি বলেই দিচ্ছি, এবিপি আনন্দের এই যুক্তিতক্কের অনুষ্ঠানে। তো আমি সেটাতে আসছি। আসলে দিলীপকে নিয়ে বিতর্কের শেষ নেই। দিলীপ ঘোষ বরাবরই বিতর্কিত মন্তব্যে ওস্তাদ, এবং যদি বিতর্কিত মন্তব্যের প্রতিযোগিতা হয় বাংলায়, দিলীপ ঘোষ সেরা মুকুটটা পাবে, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। দিলীপ ঘোষ বিভিন্ন সময় সেটা করেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীকে নিয়ে তিনি নানান রকম কটূক্তি, রকম বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও দিলীপ ঘোষ একাধিকবার, আমি বলছি একাধিকবার নানান ধরনের অশ্লীল মন্তব্য, কুমন্তব্য এসব তিনি করেছেন। কোনো সময় মুখ্যমন্ত্রীর পোশাক পরিচ্ছদ নিয়ে করেছেন, কোনো সময় মুখ্যমন্ত্রীর পা ভাঙা নিয়ে করেছেন। গত বছর লোকসভা ভোটের আগে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর বাবা মা তুলে করেছিলেন একটি ঘটনা, সেটাতে নির্বাচন কমিশন তাকে শোকজ করেছিল এবং তাকে সাজাও দিয়েছিল। তো এইসব ব্যাপারে দিলীপ ঘোষ একেবারে ওস্তাদ। তো গত বছর যে লোকসভা ভোটের ঠিক আগে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী সম্পর্কে কি মন্তব্য করেছেন আমরা একটু শুনে নেব। আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। তো দিলীপ ঘোষ এইসব বিষয়ে ওস্তাদ। এ নিয়ে কোনো কারোর মনে কোনো সংশয় নেই, দলের নেতাদের মধ্যেও নেই, যে দিলীপ ঘোষ কি বলে আনপ্রেডিক্টেবল, কখন কি বলে ফেলবেন কেউ জানে না। তো যেটা হয়েছে যে দুদিন আগে ওই এবিপি আনন্দের বিতর্কে, যেটা মূলত ছিল আরজি করের আন্দোলন, তারপরে আরজি করের অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি, সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ, এই বিষয়ে ছিল। বিভিন্ন বক্তা ছিলেন, তার মধ্যে অন্যতম বক্তা ছিলেন বিজেপির পক্ষে দিলীপ ঘোষ। সেখানে দিলীপ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু সমালোচনা উনি করেছেন, কিন্তু একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রশংসা করে ফেলেছেন। এবং দিলীপ ঘোষ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিচুয়েশনটা ট্যাকেল করেছে, তিনি জয়ী হয়েছেন, তাকে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, এই ধরনের তিনি মন্তব্য করেছেন। তা এক্স্যাক্টলি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি মন্তব্য করেছে আমরা একটু শুনে নেব। আর এই যে আন্দোলনে হারলাম আমরা সবাই, নির্যাতিতার বাবা মাও, আমরা যারা বিরোধী আন্দোলন করতে চেয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম, সাধারণ জনতা হেরেছে। জিতেছেন একজন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি খুব চাতুর্যের সঙ্গে, চালাকির সঙ্গে এবং রাজনৈতিক কুশলতার, প্রশাসনিক কুশলতার মাধ্যমে তার এই ঘটনার পেছনে যে চক্রান্তকারীরা, তার ঘনিষ্ঠ লোক, তাদেরকে বাঁচিয়ে নিয়েছেন এবং সরকারকেও বাঁচিয়ে নিয়েছেন। সেই জন্য সবচেয়ে সফল ব্যক্তিত্ব তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই আলোচনাতে দিলীপ ঘোষ যেটা মূলত বলতে চেয়েছিলেন যে দুর্নীতির কারণেই আরজি করের এই নির্যাতিতার মৃত্যু, এবং সেই দুর্নীতির উৎস হলো, আপনারা বুঝতেই পাচ্ছেন, প্রশাসনিক বিষয়, সেটাকে ধামাচাবার জন্য দেওয়ার জন্য এইসব কাণ্ড হয়েছে, এবং তারই শিকার হয়েছেন এই নির্যাতিতা। এবং সেটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়েরই কারণে এটা হয়েছে। এবং তিনি সেই সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেই প্রশংসাটা তিনি করে ফেলেছেন। এবং পাশাপাশি তিনি এও বলেছিলেন যে সেই পুরো বক্তৃতাতে তার যে বক্তব্যটা ছিল, যে তিনি বলেছেন যে কোনো অরাজনৈতিক আন্দোলনের ভবিষ্যৎ নেই, অরাজনৈতিক আন্দোলন দিয়ে কিছু হয় না, এটা রাজনৈতিক আন্দোলন হওয়া উচিত ছিল। এবং যার কারণে, সে মুখ্যমন্ত্রীর কারণে এবং মুখ্যমন্ত্রীর দুর্নীতির কারণে এবং এই মৃত্যু, এবং সেটার জন্য তাকে ক্ষমতা থেকে সরাতে হবে, এবং সেই ক্ষমতা থেকে সরানোর জন্য রাজনৈতিক আন্দোলন দরকার ছিল, যেটা বিজেপি নেতৃত্বে হওয়া বা মানুষ বিজেপির সঙ্গে থেকে সেই আন্দোলন করে, বিজেপি যেহেতু প্রধান বিরোধী দল, তার সেখানে ক্ষমতায় আসা দরকার, তবেই এগুলো বন্ধ হবে, এর আগে হবে না। এটা ছিল তার মুদ্রা বক্তব্য। এবং অরাজনৈতিক আন্দোলন নিয়ে তিনি বলেছেন যে আমি জীবনে এরকম ধরনের আন্দোলন দেখিনি, যারা কোনোদিন রাস্তায় নামে না তারাও রাস্তায় নেমেছে, নিউ টাউনে যেখানে মানুষজন চোখে দেখা যায় না,
রাত্রেবেলা রাত 1টার সময় হাজার হাজার লোক সেখানে নেমে এসেছিলেন পথে। কিন্তু তথাপি তার বক্তব্য ছিল যে অরাজনৈতিক আন্দোলন হচ্ছে সমস্যার সমাধান করে না, এবং সে কারণেই হচ্ছে আমরা আজকে দেখলাম যে আমাদের সকলেরই পরাজয় হয়েছে। কেউই খুশি হতে পারেনি এই ঘটনাতে, নির্যাতিতার বাবা মা হতে পারেনি, এবং হচ্ছে যারা আন্দোলন করেছে তারাও হতে পারেনি, আমরাও হতে পারিনি, কেউই হতে পারেনি। তো পাশাপাশি তিনি সমালোচনা করেছিলেন যে মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্যই হচ্ছে এই অরাজনৈতিক আন্দোলন হয়েছিল, সরকার পক্ষকে বাঁচানোর জন্য অরাজনৈতিক আন্দোলন হয়েছিল, গুলিয়ে দেওয়ার জন্য হয়েছিল আন্দোলনকারীদের পেছন থেকে মদত করে। কারণ অরাজনৈতিক আন্দোলন বললো, পরে দেখা গেল সেই অরাজনৈতিক আন্দোলনের রাজনৈতিক নেতারা সব উপস্থিত হয়েছেন এবং তারা সরকারকে বাঁচানোর জন্য এটা করেছেন যাতে সেটা দানা না বাঁধে। ওই অরাজনৈতিক আন্দোলনের ফায়দা কে নেবে এটা তো বলা যায় না। কোন একটা রাজনৈতিক আন্দোলন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছে, তিনি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছেন তৃণমূলের ব্যানারে করে, তিনি ক্ষমতায় এসেছেন। কাউকে ক্ষমতা থেকে সরাতে হবে, যারা দুর্নীতি করছে তাকে ক্ষমতা থেকে সরাতে হবে, সেই জন্যই রাজনৈতিক ব্যানারেই আন্দোলন করা দরকার ছিল, এরকম ধরনের কথাবার্তা তিনি বলেছেন। এবং প্রতিটা ক্ষেত্রে তিনি বলেছেন, তারপর শেষেও বলেছেন যে যদিও এখনো যে সিবিআই রয়েছে, এবং আদালতেও সমালোচনা কিছু কিছু করেছেন তিনি, যে আদালত কেন সিবিআই কে চাবুক মারেনি, আদালতের হাতে চাবুক ছিল, সিবিআই তো এমনি আসেনি, আদালত যে সিবিআই কে ডেকে এনেছে। তো সিবিআই যদি কোনো ত্রুটি করে থাকে, বিচ্যুতি করে থাকে, সেক্ষেত্রে আদালত কেন সিবিআই কে চাবুক মারল না, এসব কথা তিনি বলেছেন। তা সত্ত্বেও তিনি আশাবাদী যে যেহেতু তদন্ত জারি রয়েছে, তাই ভবিষ্যতে যদি এই ঘটনায় কেউ যুক্ত থাকে তারা হচ্ছে সাজা পাবে। এই হচ্ছে দিলীপের মোদ্দা বক্তব্য। তো অনেকেই বলছেন যে আসলে দিলীপের রাগটা একটু অন্য জায়গায়। দিলীপের রাগ হচ্ছে দলেরই নেতাদের উপর রাগ, সেটা মূলত হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। কারণ হচ্ছে যখন ঘটনাটা ঘটে অগাস্ট মাস, গত বছর 2024-এর অগাস্ট, 2024-এর জুনের গোড়ায় নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে, দিলীপ হেরে গিয়েছেন দুর্গাপুরে, এবং দিলীপ তখন পদহীন, তিনি রাজ্য সভাপতিও নন, সর্বভারতীয় সহসভাপতিও নন দলের, এবং সংসদও নন। দিলীপের কিছু করার নেই, কাজ নেই, বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ফিরে বেড়ান। তো যখন আরজি করের আন্দোলনটা শুরু হয়, বিজেপি কিছু ব্যানারে আন্দোলন করেছিল, অভিযান করেছিল স্বাস্থ্য ভবনে এবং শ্যামবাজার ধর্মতলাতে ধর্ণা করেছিল। দিলীপ সেখানে সাক্ষী গোপালের মতো হাজির হয়েছিলেন। কিন্তু কিছুদিন আন্দোলন চলার পরেই হচ্ছে দিলীপ একটা মন্তব্য করেন, বিতর্কিত মন্তব্য করেছিলেন, যে যারা এই জুনিয়র ডাক্তারদের নিরিখেই বলেছিলেন যে তারা যে আন্দোলনটা করছে, এইসব রাত দখল ফাত দখল, এগুলো হচ্ছে নাটক, এইসব করে মানুষকে রাস্তায় নামিয়ে আলটিমেটলি কি হলো, কিছুই হবে না। বিনীত গোয়েলকে সরানো হয়েছে, তিনি আবার ভালো জায়গা পোস্টিং পেয়ে যাবেন। আজকের কি বলে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আরজি করের, তিনিও হচ্ছে জামিন পেয়ে যাবেন। আলটিমেটলি আখেরে লাভ হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছু লোক আন্দোলন করেছেন অরাজনৈতিক আন্দোলন নামে, আসলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করে দিয়েছেন। যদি কিছু করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া উচিত, এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কটাক্ষ করাতে দল তাকে সতর্ক করেছিল, দিলীপ ঘোষ এবং সঙ্গে ময়নার বিধায়ক অশোক দিন্দা তিনিও ছিলেন। দল তাকে সতর্ক করেছিল, মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে মুখ বন্ধ করতে বলেছিলেন। দিলীপের সেটাতে রাগ হয়েছিল, গোসা হয়েছিল। তা দিলীপের পরে যে বক্তব্য বা দিলীপের পরে যে দিলীপের মনোভাব, তাতে দিলীপ এটাতে বোঝাতে চেয়েছেন যে এসব অরাজনৈতিক আন্দোলন, কারণ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তখন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সহানুভূতি জানিয়ে যাচ্ছেন বারে বারে। বিজেপি তার পতাকা নিয়ে আন্দোলন করেছে বটে, কিন্তু সহানুভূতি জানাচ্ছে। সুকান্ত মজুমদার বলেই দিলেন যে আমাদের সমর্থকরা হচ্ছে ব্যানার ছাড়া তারা সেই আন্দোলনে যোগদান করতে পারে। এইসব বলাতে হচ্ছে দিলীপের সঙ্গে সেখানে মতের মিল ছিল না, এবং দিলীপ পরে বোঝাতে চেয়েছেন যে আসলে রাজনৈতিক আন্দোলন ছাড়া এইসব সমস্যার সমাধান হয় না, ক্ষমতা থেকে কাউকে সরাতে হবে, এবং অরাজনৈতিক আন্দোলন করে কিছু হয় না, এটা বোঝাতে এসেছেন। এবং দিলীপ ওই জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করাতে বা তাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করাতে তাকে সতর্ক হতে হয়েছিল। যারা নেতৃত্বে ছিলেন তারা হচ্ছে তারা দিলীপের রোষের মুখে পড়েছিলেন, কারণ হচ্ছে দিলীপ বুঝতে পেরেছিলেন যে এই নেতারাই তাকে এইসব কলকাঠি নেড়ে তাকে সতর্ক করা বা মুখ বন্ধ করার ব্যবস্থা করেছিলেন। পরে দিলীপ হেসেছেন যখন দেখা গেল যে আলটিমেটলি সিবিআই আসলো, তদন্ত করে সেই সঞ্জয় রায়কে চার্জশিট করা হলো, সঞ্জয় রায় সাজা হয়েছেন। তো বিতর্ক সভায় গিয়ে দিলীপ হয়তো সেই মুখগুলোই তার মনে পড়ছিল, সেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের মুখগুলো, যে আমাকে তো সতর্ক করেছিলে, আমি এই কথা বলেছিলাম বলে। বিতর্ক সভা সে কথাও দিলীপ বলেছেন যে কেউ কেউ এই আন্দোলন করে কেউ অভিনয় জগতে ছাপ রেখেছেন, কেউ মডেল হয়েছেন, ভবিষ্যতে হয়তো দেখবো আরো কেউ কেউ হবেন। দিলীপ সেই কটাক্ষ করেছেন।
আজকে সেদিন দিলীপের হয়তো সেই কটাক্ষ করার দিন, সেটা বলেছেন এবং অনেক কিছু বলেছেন ওই বিষয়ে, তখনকার যে সিচুয়েশন ছিল সেইটা বর্তমানে এখন কি অবস্থা সেটা নিয়ে। তো অনেকেই দলের লোকরা বলছেন যে দিলীপ এখন পদহীন, দিলীপ এখন দলে ব্রাত্য, দিলীপ চুপচাপ একা থাকেন, যেরকম কর্মসূচি দল থেকে দেওয়া হয় করেন। নেতা বলতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। তো নেতারা তখন যে পথ নিয়েছিলেন, যে পদ্ধতি অবলম্বন করেছিলেন, যে কৌশল নিয়েছিলেন, সেই কৌশল দিলীপের পছন্দ ছিল না। দিলীপ আন্দোলনকারীদের কটাক্ষ করেছিলেন, তখন দিলীপকে সতর্ক করা হয়েছিল। আলটিমেটলি নেতাদের সেই কৌশল ভুল ছিল, সেটাই এখন হয়তো দিলীপ ঠাড়ে ঠোড়ে বোঝাতে চেয়েছেন। তো এখন কি বলে, অনেকেই বলছেন যে আসলে বোধহয় সত্যি সত্যি বিতর্ক সভা নয়, সেখানে মমতা ব্যানার্জির প্রশংসা করেন। মমতা ব্যানার্জির প্রশংসা করতে গিয়ে দিলীপ এও বলেছেন তার যে রাজনৈতিক কৌশল, তার যে প্রশাসনিক কৌশল, সেই কৌশলের জন্য তিনি জিতে এসছেন। তাই হয়তো বোঝাতে চেয়েছেন যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের কৌশল ঠিক ছিল না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো দিলীপ মমতার এত সমালোচনা বা এত মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলো। দিলীপ বিতর্ক সভায় মমতা সম্পর্কে কয়েকটি রূঢ় সত্য কথা বলে ফেলেছেন। এতে হয়তো দলের নেতারা চড়তে পারে, সুকান্ত শুভেন্দু চড়তে পারে, কিন্তু দিলীপ হয়তো এটার কারণেই বলতে চেয়েছেন, সেটা হয়তো সেই জায়গাটা তিনি হয়তো সাকসেস হয়েছেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।